Hi, good morning everybody and welcome to this channel. Make a strong foundation of the students. আজকে আমরা করব ক্লাস 8 10 নম্বর চ্যাপ্টার ত্রৈরাশিক। ত্রৈরাশিক মানে তোমরা বুঝতেই পারছো যে তিনখানা রাশি থাকবে, তো তিনটে রাশি নিয়ে অঙ্ক হবে। যাক, ত্রৈরাশিকের অঙ্ক করব। তো ত্রৈরাশিক মানে রাশির তিনটে রাশি থাকবে বা দুটো রাশির মধ্যে তুলনা করে একটা রাশি বের করতে হবে, অন্য নতুন একটা রাশির মান বের করতে হবে। তো সেটা হচ্ছে ত্রৈরাশিক। তার মানে এখানে আমরা মানে এই চ্যাপ্টারে দেখতে পাচ্ছি যে সমানুপাত আর ব্যস্তানুপাতের অঙ্ক। তো সমানুপাত কাকে বলে বা ব্যস্তানুপাত কাকে বলে সেটা একটু জানতে হবে, তারপরে আমরা অঙ্কের দিকে যাব। তো দেখো, সমানুপাত মানে সমান অনুপাত। সমান অনুপাত মানে একটা রাশি বাড়লে আর একটা রাশিকেও বাড়তে হবে, সেটাকে বলে সমানুপাত। আর ব্যস্তানুপাত হচ্ছে একটা রাশি বাড়লে অন্য একটা রাশি কমবে। তার মানে যদি বলি আমি যে মনে করো কোনো একটা জমি বা কোনো একটা পুকুর কাটছে, একটা পুকুর কাটতে 10 দিন সময় লাগছে আর 15 জন লোক কাজ করেছে। তাহলে 10 দিনে 15 জন লোক কাজ করে একটা পুকুর কাটতে পারে। যদি ওই পুকুরটাকে 20 জন লোক লাগে, যদি 20 জন লোক লাগে তাহলে কত দিনে কাটবে? তার মানে আমরা যদি মানে এইটা যদি তুলনা করি, পুকুরে কাটার বিষয়ে লোকের সঙ্গে দিনে যদি তুলনা করি, তাহলে যদি লোক সংখ্যা বাড়ে তাহলে দিনটা অনেক অবশ্যই কমে যাবে। আমি যদি বেশি লোক লাগাই তাহলে দিন কম লাগবে। আবার যদি কম দিন লাগাই তাহলে কম দিনে যদি কাটে তাহলে বেশি লোক লাগবে। আর যদি লোক যদি কমিয়ে দিই তাহলে দিনের সংখ্যাটা বেড়ে যাবে। তার মানে দেখতে পাচ্ছি যে লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমে যায়, আবার লোক সংখ্যা কমলে দিন সংখ্যা বেড়ে যায়। তার মানে একটা কমছে, একদিন যদি কমে আর একটা কী হচ্ছে না, বেড়ে যাচ্ছে। মানে একটা কমলে একটা বেড়ে যাচ্ছে। তো এটাকে আমরা বলি ব্যস্ত অনুপাত, এটাকে আমরা বলি ব্যস্ত সমানুপাত। তোমাদের ভাষায় লেখা আছে ব্যস্ত সমানুপাত বা ব্যস্তানুপাত। এটাকে বলি ব্যস্তানুপাত। মানে একজন বাড়ালে আরেকজন কমবে, একটা বাড়ালে একটা কমবে, তো সেটাকে আমরা বলি ব্যস্তানুপাত। আর যদি এটাকে বলি যে কোনো একটা জমি বা কোনো একটা মানে জমি চাষ করছে, সেখানে 10 জন লোক কাজ করে 5 বিঘা জমি চাষ করতে পারে। 10 জন লোকে 5 বিঘা জমি চাষ করে। যদি লোক বেড়ে যায়, যদি লোক 20 জন হয়ে যায়, তখন জমি কি কম চাষ হবে না বেশি চাষ হবে? জমি বেশি চাষ হবে। তার মানে কি দেখতে পাচ্ছি, যদি লোক সংখ্যা বাড়িয়ে দিই তাহলে জমির পরিমাণটা, চাষের পরিমাণটা বেড়ে যাচ্ছে। যদি লোক বাড়ে তাহলে চাষ বাড়ছে। তার মানে লোক বাড়ালে চাষ বাড়বে, যদি লোক কমে যায় তাহলে চাষও কমে যাবে। তার মানে একজন বাড়ছে তো অন্য রাশিরাও বাড়ছে। আবার একটা রাশিকে আমরা যদি কমাই তাহলে অন্য রাশিরাও নিজে থেকেই কমে যাচ্ছে। তো এই যে দুটোই যদি একসঙ্গে বাড়ে বা দুটোই যদি একসঙ্গে কমে, সেই যে অনুপাত, এই অনুপাতটাকে আমরা বলবো সমানুপাত। সমানুপাত। তো এখানে সমানুপাতের চিহ্ন কি আর ব্যস্তানুপাতের চিহ্ন কি? তার মানে কি দেখতে পাচ্ছি আমরা এখানে দিনের সঙ্গে লোকের সম্পর্ক, আবার লোকের সঙ্গে কাজের সম্পর্ক। তো এই সম্পর্ক ধরে আমাদেরকে সমানুপাত না ব্যস্তানুপাত সেটা আমাদেরকে ঠিক করতে হবে। এবারে সমানুপাতের চিহ্ন হচ্ছে যে যদি লোক বাড়ে আর যদি লোক বাড়ে তা জমির পরিমাণও বাড়বে, তাহলে এটাকে আমরা বলি সমানুপাতের চিহ্ন। এটাকে বলে তাহলে লোক সমানুপাত জমির পরিমাণ। তাহলে এটাকে আমরা বলি সমানুপাতের চিহ্ন। এই চিহ্নটাকে বলি সমানুপাতের চিহ্ন। যদি ব্যস্তানুপাত হয় তাহলে এখানে চিহ্নের কোনো পরিবর্তন নেই, কিন্তু এইটা হয় যে 1/, ব্যস্তানুপাত যেটা হবে সেটা। তো এটা হচ্ছে সমানুপাত বা ব্যস্তানুপাতের মানে অঙ্ক, ত্রৈরাশিকের অঙ্ক। আর আমরা বলি যে অ্যাকচুয়ালি এইটাকে আমরা বলি ইজ টু, ইংলিশে আমরা বলি ইজ টু। যখন তখন আমরা এই ভাষাটা ইউজ করবো, সেই জন্য জেনে রাখা দরকার এখন থেকে। বা অনুপাত, সমানুপাত, এটাকে বলি অনুপাতের চিহ্ন। আর সমানুপাতের চিহ্ন হচ্ছে ডবল ইজ টু, মানে যে দুটো ইজ টু থাকবে এটাকে আমরা বলি সমানুপাত। এটাকে আমরা বলি সমানুপাত। আর যে সিঙ্গেল একটা যদি মানে বিসর্গ থাকে আমরা
বাংলায় সেটাকে আমরা বলবো অনুপাত। তো এই অনুপাত সমানুপাতে কখন মানে এইটার সঙ্গে এইটা হবে, মানে কখন অনুপাত হবে বা কখন ব্যস্তানুপাত হবে, তো সেটা আমরা সম্পর্ক আগে লিখবো, সম্পর্ক তৈরি করব, সম্পর্ক থেকে আমরা বুঝতে পারবো। খুবই সহজ পদ্ধতি। তাহলে এরপরে যেমন ধরো আমি যদি তোমাদের 3 দাগের অঙ্কটা যদি পড়ি, মানে কোষে দেখি এই সরি উদাহরণ যে 3 দাগ করে আছে, বলছে আমাদের পাড়ার ব্যানার্জি বুক স্টল থেকে আমি 1 ডজন খাতা 90 টাকায় কিনেছি। এইরকম 4টি খাতার দাম কত হবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। ত্রৈরাশিক পদ্ধতি অ্যাকচুয়ালি এই অঙ্কগুলো আমরা ঐকিক নিয়মও হিসাব করতে পারি বা বের করতে পারি, কিন্তু যেহেতু এই ভাষাটা লেখা থাকবে এই শব্দটা ত্রৈরাশিক পদ্ধতিতে, তো সেখানে আমাদেরকে এই পদ্ধতিতে তৈরি করতে হবে, অনুপাতের পদ্ধতিতে বের করতে হবে। তো একইভাবে যেমন আমরা ঐকিক নিয়মের পদ্ধতি লিখি, গণিতের ভাষায় সমস্যাটি হলো ওটা লিখবো, লেখার পরে আমরা যে এখানে যে মানে অঙ্কটা দিয়েছে সেই অঙ্কটাকে এইভাবে মানে গণিতের ভাষায় লিখবো। এখানে কি যে খাতার সংখ্যা, 1 ডজন খাতা মানে খাতার সংখ্যা, তখন 1 ডজন মানে 12টি, তার 12টি খাতা, আর টাকা দিয়েছে খাতার দাম 90 টাকা, সেটা লেখা আছে। আর আমরা এই যে সম্পর্কটা যখন গণিতের ভাষায় লিখব, তখন যেই দুটো বা যে 3টে জিনিস একই দেওয়া থাকবে, সবগুলো দেওয়া থাকবে, আমরা সেগুলোকে উপরে লিখব। যেখানে বের করতে বলছে যেটা প্রশ্নটাকে আমরা নিচের লাইনে লিখব। তো এখানে লিখেছে 1 ডজন মানে 12টি খাতা 90 টাকা, তারপরে বলছে 8টি খাতার দাম কত, 8টি খাতার দাম কত। তো এখানে তোমরা দেখো যে তাহলে খাতার সংখ্যার সঙ্গে দামের কি সম্পর্ক, না খাতার সংখ্যা যদি বাড়ে, খাতার সংখ্যা যদি বাড়ে দাম তাহলে বাড়বে, অবশ্যই বাড়বে, আর খাতা কমলে দাম কমে যাবে। তার মানে কী সম্পর্ক, সরল সম্পর্ক, আমরা এটাকে বলি সরল সম্পর্ক। যখনই সরল সম্পর্ক থাকবে তো সেটা হবে সরল সমানুপাত। যদি যদি উল্টা হতো যে খাতা বাড়লে দাম কমবে, খাতা কমলে দাম বাড়বে, যদি উল্টো হয় সেটাকে আমরা বলি ব্যস্ত সম্পর্ক বা ব্যস্তানুপাত, আর যেটাকে আমরা বলি সরল সম্পর্ক সেটাকে আমরা বলি সমানুপাত। সেই জন্য লিখেছে দেখো সম্পর্কটি হলো খাতার সংখ্যা বাড়লে দাম কী হবে, দাম বাড়ে, আবার খাতার সংখ্যা কমলে দাম কমে। সুতরাং খাতার সংখ্যা ও খাতার দাম সরল সমানুপাতি, বা এখানে তোমরা এই ভাষাটা লিখতে পারো সরল সমানুপাতে আছে। যখনই সরল সমানুপাত লিখব তখনই আমরা কার সঙ্গে কার অনুপাত লিখব, আর খাতার সঙ্গে খাতার অনুপাত লিখব, দামের সঙ্গে দামের অনুপাত লিখব। এইটা সবসময় মাথায় রাখতে হবে। আমরা কিন্তু খাতার সঙ্গে দামের অনুপাত লিখব না। আমি আবার বলছি, এই খাতার সংখ্যার সঙ্গে দামের অনুপাত লিখব না, আমরা লিখব খাতার সঙ্গে খাতা, দামের সঙ্গে দাম, মানে লোক সংখ্যার সঙ্গে লোক সংখ্যা, কাজের সঙ্গে কাজ। এরকম দেখো 12 কাজ, খাতার সংখ্যা 12, তার সঙ্গে 8, তাহলে 12 এটাকে আমরা বলি অনুপাত, 12:8 বা 8, এটাকে বলি সমানুপাত, 90 সমানুপাত জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এবার খাতার দাম কী হবে, না দেখো খাতার দাম হবে যে আমার 12/8, অ্যাকচুয়ালি কী হয় না 12/8 অনুপাত মানে 12/8 সমানুপাত 90 জিজ্ঞাসা চিহ্ন। তো আমি এটা অঙ্কের সময় যখন করবো তখন আমি বেসিকটা দেখিয়ে দেবো কীভাবে এগুলো হয় অ্যাকচুয়ালি। কিন্তু আমরা এইভাবে একটা লাইনে যদি করি তাহলে এইভাবে করতে হবে। কী করতে হবে, না যে দামটা আছে দামটা গুণিতক 12/8 হবে, সেখান থেকে এই উত্তরটা কিন্তু পাওয়া গেছে। যদি এটা যদি বুঝতে না পারছো, তোমরা আরেকটা উদাহরণ থেকে যদি আমরা যাই, তো এইখানে দেখো এখানে কি বলছে না ব্যস্ত সমানুপাত, যে লোক সংখ্যা দিন সংখ্যা ব্যস্ত সমানুপাত, যে ব্যস্ত সমানুপাত হলে এটা উল্টে যাবে, মানে 1/, বলেছি তো ব্যস্ত সমানুপাত উল্টে যাবে। তার মানে দেখো 15/21 সমান জিজ্ঞাসা চিহ্ন এখানে আছে, জিজ্ঞাসা চিহ্ন 7, তাহলে জিজ্ঞাসা চিহ্ন হলে কী হবে, না এটা উল্টে যাবে। ঠিক আছে, এরপর আমরা অঙ্কের দিকে যাব। অঙ্কে গেলে তোমরা পরিষ্কার বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কী হচ্ছে। কারণ তোমরা একে দাগের কোষে থেকে 10.1-এর একে দাগের অঙ্ক দেখতে পারো যে লেখা আছে আজ আমার বাবা 390 টাকায় 15 কিগ্রা চাল কিনে এনেছেন এবং 17 কিগ্রা একই রকম চাল কিনতেন, তবে বাবার কত টাকা খরচ হতো বা খরচ করতেন ত্রৈরাশিক পদ্ধতি করতে হয়েছে। তার মানে আমি আগে গণিতের ভাষায় সমস্যাটা লিখব। কী লিখব, না প্রথমে কী দেওয়া আছে, না কী দেওয়া আছে আমাকে জানতে হবে, আর কী বের করতে হবে আগে জানতে হবে। বলছে আজ আমার বাবা 390 টাকায় 15 কিগ্রা চাল, তার মানে এখানে বলছে চালের দাম আর চালের পরিমাণ। তো চালের পরিমাণ কত, 15 কিগ্রা, চালের দাম কত 390 টাকা। আরেকটা কী বলছে, না 17 কিগ্রা চাল। তো যে কী দেওয়া আছে এখানে, না প্রথম লাইনে আমার চালের পরিমাণ চালের দাম দুটোই দেওয়া আছে, তারপর আমি আগে এই প্রথম লাইনে আমি এটা লিখব, দ্বিতীয় লাইনে লিখব কি, না 17 কিগ্রা চাল, দামের জায়গায় লিখব জিজ্ঞাসা চিহ্ন।
কিন্তু আমি প্রথম লাইনে যখন লিখবো তখন কোনটাকে আগে লিখবো, না যেইটা দেওয়া আছে সেইটাকে আমি আগে লিখবো, যেটা জিজ্ঞাসা চিহ্ন বা যেটা বের করতে হবে সেটাকে আমরা পরে লিখবো। এখানে বের করতে কী বলছে না দাম, তার মানে আমি দামটাকে লিখবো পরে, চালের পরিমাণটাকে লিখবো আগে। তো এখানে তাহলে কী লিখতে হবে না চালের পরিমাণ কিগ্রাতে থাকবে এবং দাম থাকবে, চালের দাম থাকবে টাকায়। তো এই ত্রৈরাশিক পদ্ধতি যে গণিতের ভাষা সমস্যা সেটাকে তৈরি করতে হবে। ঠিক আছে, তৈরি করা আমার হলো। তৈরি করার পর আমি কি লিখবো, দেখো যদি চাল বাড়ে, চালের পরিমাণ যদি বাড়ে তাহলে দামটা বাড়বে না কমবে? দামটা অবশ্যই বাড়বে, কেন যত বেশি চাল কিনবো তত বেশি টাকা লাগবে, যত কম চাল কিনবো তত কম টাকা লাগবে। এখানে আমি বেশি কিনছি, এটা বেশি বেশি কিনছি বলে দাম বাড়ছে, বা এটা কম বলে ব্যস্তানুপাত, এটা বেশি বলে ব্যস্ত সমানুপাত, এটা ফ্যাক্টর না। এটা কম বা বেশি সেটা আমাদের হিসাবের পরে বোঝা যাবে। যদি চালের পরিমাণ যদি কম হয় তাহলে এই টাকা থেকে কম টাকা হবে, এখানে চালের পরিমাণ যদি বেশি হয় এই টাকা থেকে বেশি টাকা হবে। কিন্তু আমি সরলভাবে বুঝবো যে যদি বেশি চাল কিনি বেশি টাকা লাগবে, কম চাল কিনলে কম টাকা লাগবে। তার মানে চালের দাম এবং চালের দামের পরিমাণ দুটি কি না দুটি, চালের পরিমাণ এবং তার দাম দুটি বাড়বে। মানে চালের পরিমাণ বাড়লে দাম বাড়বে, চালের পরিমাণ কমলে দাম কমবে। তার মানে চালের পরিমাণ এবং চালের দাম দুটি সরল সমানুপাতি বা সরল সমানুপাতে আছে। তো যখনই সরল সমানুপাতে থাকবে তখনই আমাদেরকে এবারে জাস্ট সিম্পল যে এত কিগ্রা চালের দাম কত বলে আমরা অঙ্কটা কষবো। কিন্তু কীভাবে কষবো, কোনটা আগে আর কোনটা পরে দেবো সেটা আমি একটা অঙ্ক দেখিয়ে তোমাদেরকে বলে দেবো, তবেই তোমরা বুঝতে পারবে। তাহলে আমরা যদি এবার আমাদের কী কাজ না, আমাদের কাজ হচ্ছে যে গণিতের ভাষায় সমস্যাটাকে তৈরি করা। তাহলে যদি অঙ্কের দিকে চলে যাই 10.1 যদি চলে যাই তাহলে দেখো, তাহলে আমি কী লিখব 10.1 একে দেখে গণিতের আমার প্রথম কাজই গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় এভাবে লিখতে হবে, গণিতের ভাষার সমস্যাটি হলো। বেশ, এবার গণিতের ভাষার সমস্যাটা যখন হবে তাহলে কী হবে না কী লিখব না, আমি লিখব যে এখানে কি চালের দাম বলেছে আর চালের পরিমাণ। আমার চালের পরিমাণ দেওয়া আছে দুটোই, তাহলে আমি লিখব চালের পরিমাণ, চালের পরিমাণ এককটা কি কিগ্রা, আমি এখানে লিখব কিগ্রা। আর এদিকে কী লিখব দাম, দামটা কিসে না টাকায়, আমি এখানে লিখব টাকা। তো যেটা বের করতে হবে সেটাকে আমি ডান দিকে রাখবো, আর যেই লাইনে দুটোই দেওয়া আছে সেটা উপর লাইন লিখবো। তা প্রথম লাইন কী দেওয়া আছে না 15 কিগ্রা চাল 390 টাকা। তারপর বলছে 17 কিগ্রা চাল কত টাকা, আমি এখানে জিজ্ঞাসা চিহ্ন দেবো। তো এখানে আমি কিন্তু কিগ্রা টাকা লিখছি না, কেন অলরেডি আমি এখানে উপরে লিখে দিয়েছি কিগ্রা, এখানে লিখে দিয়েছি টাকা। এইবারে আমি এটা গণিতের ভাষার সমস্যাটাকে লিখলাম, কিন্তু এরপরে আমার কাজটা কি না আমাকে সম্পর্ক লিখতে হবে। আমাকে কী লিখতে হবে সম্পর্ক। তাহলে আমি যদি সম্পর্ক লিখি, কী সম্পর্ক লিখব না সম্পর্ক লিখতে হবে যে চাল বাড়লে, চালের পরিমাণ বাড়লে চালের দাম বাড়বে না কমবে, সেটা আমাকে সম্পর্ক কিন্তু লিখতে হবে, প্রত্যেকবারে কিন্তু সম্পর্ক লিখতে হবে। তাহলে এখানে লিখব যে চালের পরিমাণ বাড়লে চালের দাম বাড়বে, বা বেশি চাল কিনলে বেশি দাম দিতে হবে। তোমরা যেমনভাবে সরল ভাষায় বুঝতে পারো সে ভাষায় লিখতে পারবে। কী লিখব না চালের পরিমাণ বাড়লে চালের দাম বাড়বে এবং চালের পরিমাণ কমলে চালের দাম কমবে। আমাকে এটা লিখতে হবে যে চালের পরিমাণ বাড়লে চালের দাম বাড়বে। দেখো এখানে আমি লিখছি বাড়লে, এখানে লিখছি বাড়বে, আবার এখানে লিখছি কমলে, এখানে লিখছি কমবে। তার মানে কি আছে চালের পরিমাণ এবং চালের দাম সরল সমানুপাতে আছে, অর্থাৎ এখানে আমি লিখব অর্থাৎ চালের পরিমাণ এবং চালের দাম সরল সমানুপাতি। তো কীভাবে লিখতে পারে যে সরল সমানুপাতে আছে, তো দুটোই ভুল নয়, দুটোই ঠিক। এইবারে আমি কি লিখেছি এই লাইনটা লেখা গেলো প্রত্যেকটা স্টেপ, কিন্তু এটা হচ্ছে প্রথম স্টেপ গণিতের ভাষায় লেখা, এটা দ্বিতীয় স্টেপ ছক তৈরি করা, এটা তৃতীয় স্টেপ,
কি না বাড়লে কমবে সরল সম্পর্কটা লেখা। 4 নম্বর স্টেপ কি না আমি এবারে অনুপাতে লিখবো কি না প্রথম আমি বলছি 15 সঙ্গে মানে আমরা কিন্তু 15 অনুপাত 390 সমানুপাত 17 অনুপাত জিজ্ঞাসীন এই লেখাটা কখনোই লিখবো না, এটা ভুল। এটা কি ভুল? আমাকে কি লিখতে হবে না পরিমাণের সঙ্গে পরিমাণ, অনুপাত এই দামের সঙ্গে দাম, এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। পরিমাণের সঙ্গে পরিমাণ লেখা হবে, দামের সঙ্গে দাম লেখা হবে। পরিমাণ এখানে 15 কী করে, তাহলে দেখো 15:17 এটাকে আমরা বলি ডবল ইজ টু 390 জিজ্ঞাসা চিহ্ন। তো তোমরা কেউ জিজ্ঞাসা চিহ্ন জায়গায় তোমরা এক্স আবার লিখতে পারো, এটা এক্স লিখলে তাহলে আরও সুবিধা। আমি কেন বলছি আমি এখানে এক্সটাকে ব্র্যাকেট দিয়ে লিখতেছি, পরে তোমার দেখাচ্ছি। তাহলে আমরা এই যে চিহ্ন দিলাম এটাকে আমরা কী বলছি অনুপাত, এই চিহ্নটাকে আমরা বলি অনুপাত, বাংলায় বলি অনুপাত, আর ইংলিশে আমরা বলি ইজ টু। এটা কিন্তু আবার আমি বললাম এই যে এইটা দিলাম যেটা বক্সের মধ্যে ঘিরে দিলাম এটাকে আমরা বলি অনুপাত। প্রত্যেকবার তো আর লিখবো না, অনুপাত বা ইজ টু। আর এই যে ডবল অনুপাত দেওয়া আছে এটাকে আমরা বলি সমানুপাত। ঠিক আছে, তো মানে এটাকে আমরা বলি ডবল ইজ টু। তো 15 মানে 15 অনুপাত 17 সমানুপাত 390 অনুপাত ড্যাশ। আমার কি দরকার না ড্যাশ, আমার এই ড্যাশটা দরকার, তাহলে ড্যাশ দেখো অ্যাকচুয়ালি অনুপাতের মানে কি না 15:17 এটার মানে হলো যে 15/17, আর ডবল ইজ টুটার মানে হলো সমান, এটা মানে হচ্ছে সমান চিহ্ন, এটা কি সমান চিহ্ন। আবার একইভাবে 390:x মানে হলো 390/x। তাহলে আমি যদি এটা যদি সরল করি তাহলে কি আছে না 15:17 ডবল ইজ টু 390:x। যদি আমি এটাকে সরল করি এইটা বা কেন বা এটা অলরেডি একটা সমান চিহ্ন দেওয়া আছে, তাহলে এটা হবে 15/17, এটা হচ্ছে সমান চিহ্ন 390/x। বা তাহলে এবার কি হবে না কোনাকুনি আমরা গুণ করব, কোনাকুনি গুণ করলে তাহলে দেখো আমরা কী করব না কোনাকুনি এখানে গুণ হয়, আমরা এর আগের অঙ্কে শিখেছি কোনাকুনি গুণ করতে হবে। তাহলে আমার যদি এক্সের মান বের করবো তাহলে 15 সঙ্গে এক্স গুণ করব, 15 গুণিতক এক্স, এখানে সমান চিহ্ন আছে সমান 17 গুণিতক 390, বা এক্সের মান চাই এক্স সমান 17 গুণিতক 390 ডিভাইডেড বাই 15। কেন ডিভাইডেড 15? দেখো সমান চিহ্নের বাঁ দিকে গুণে আছে 15, এদিকে ভাগে চলেছে। তো সমান চিহ্নের যে পদ্ধতিটা এটা অলরেডি আমি অনেক আগে ভিডিওতে বলেছি, তোমরা ভালো করে দেখে নেবে আগের অঙ্কগুলো। আগে যে অনুপাত আছে একের প্রশ্ন হলে দুইয়ের প্রশ্ন হলে সেখানে তোমরা বুঝতে পারবে। তবু আরেকবার বলেছি সমান চিহ্নের বাম দিকে প্লাস থাকলে এদিকে মাইনাস হয়ে যায়, এটা মাইনাস থাকলে এদিকে প্লাস হয়ে যায়, যে গুণ থাকলে এদিকে ভাগ হয়ে যায়, এদিকে ভাগ থাকলে এদিকে গুণ এসে যায়। তাহলে এটাকে আমরা যদি এবার কাটাকুটি করব বা এক্স ইজ ইকুয়াল টু 15, এখানে কত 5 দিয়ে কাটবে, 5 3 15, এটা 5 দিয়ে কাটবো, 5 7 35, 4 40, 5 8 40, 7 8 15, 3 দিয়ে কাটবে, 3 দুগুণে 6, 7 18, 3 6 18, তাহলে 17 গুণিতক 26 এক্স বা এক্স সমান 17কে 26 দিয়ে গুণ করবো তোমরা, 26 গুণিতক 17 সমান 442। তাহলে এটা টাকা, কারণ যেহেতু টাকার জায়গায় আমার জিজ্ঞাসা চিহ্ন, তাহলে এক্সের মান কত পেলাম 442 টাকা। তার মানে এখান থেকে বুঝে গেল যে 17 কেজি চালের দাম হবে 442 টাকা। তো অ্যাকচুয়ালি প্রসেস এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রসেস। আমরা এখান থেকে কিন্তু এইভাবে অঙ্কটা কষি। তো তোমরা তোমাদের বইয়ের অনুযায়ী তোমরা যদি করতে চাও তাহলে এই পদ্ধতি যদি না করতে চাও তাহলে তোমাদের কী করতে হবে না লিখতে হবে যে নির্ণেয় আমাদের কী চেয়েছে চালের দাম, তাহলে লিখতে হবে নির্ণেয় চালের দাম, অতএব নির্ণেয় দাম ইজ ইকুয়াল টু কি না নির্ণেয় দাম ইজ ইকুয়াল টু, দেখো না আমার কি হবে না যেইটা সমান সরল সমানুপাতে থাকলে 390 যেটা বের করতে হবে সেইটা গুণিতক 390 গুণিতক 17/15,
না বোঝা গেল না? তার মানে সরল সমানুপাত থাকলে এইটা প্রথমে দুটো আমার উল্টে হবে, উল্টে যাবে, 17/15 হবে, 15/17 না হয় 17/15 হবে, আর আগে যেটা দেওয়া থাকবে সেটা বের করতে হবে। তো এইখানটা এটা যদি আমরা কাটাগরি করি একইভাবে এইরকম কাটাগরি হবে 26, তাহলে 17 × 26, 17 × 26 = 442 টাকা। তাহলে আমি লিখব অতএব 17 কেজি চালের দাম 442 টাকা। কিন্তু আমি তোমাদেরকে বলবো যে এই পদ্ধতিতে না গিয়ে, এটা তোমাদের বইয়ের পদ্ধতি হতে পারে, কিন্তু এই পদ্ধতিতে না গিয়ে তোমরা এই পদ্ধতিতে যাও, তাহলে তোমরা পুরো বেসিকটা বুঝতে পারবে, পুরো সিস্টেমটা জানতে পারবে যে কীভাবে অঙ্কগুলো কষতে হয়, কি অ্যাকচুয়ালি অঙ্কগুলো হয় কীভাবে। নাহলে আমি এখন বলছি সমানুপাত হলে 17/15 হবে, পরে বলবো ব্যস্তানুপাত বলে 15/17 হবে, কখনো এইটার জায়গায় জিজ্ঞাসা যদি এইখান থেকে এইটা যদি দেওয়া থাকে সেখানে আবার অন্যরকমভাবে বলবো 17/15 হবে, কিন্তু এখানটা তোমরা বুঝতে পারবে না। আরে কখনো বলছি প্রথমেটা উপরে আছে পরেরটা নিচে হচ্ছে, আবার কখনো বলছি এইটা উপরে আছে এটা নিচে আসছে, হর তোমাদের গুলিয়ে যাবে। সেই জন্য তোমরা এই পদ্ধতিটাকে ফলো করবে। এইটাকে যদি ফলো আপ করো, মানে এইটাকে যদি তোমরা অনুসরণ করো, তাহলে কখনোই কোনো দিনই কোনো জিনিসই ভুল হবে না। তো এইটা হচ্ছে অ্যাকচুয়াল পদ্ধতি যে এইটা, কিন্তু তোমাদের আজকাল শর্টকাটের পদ্ধতিতে এইভাবে করানো হয়, কিন্তু এই পদ্ধতির মধ্যে কোনো নিশ্চয়তা নেই যে তোমরা ঠিক করবে, কিন্তু এই পদ্ধতি করলে একদম তোমরা 100% ঠিক হবে। এই পদ্ধতির 100% ঠিক হবে, কারণ এখানে অন্য কোনো সিস্টেম নেই, অন্য কোনো পদ্ধতি লেখা নেই যেখানে ভুল হতে পারে বা ভুল হওয়ার চান্স থাকে। এখানে কোনো ভুল হওয়ার চান্স থাকবে না। যাও, এরপর থেকে আমরা যখন অঙ্ক করবো তখন তোমরা বুঝতে পারবে ধীরে ধীরে। তাহলে একের দাগের অঙ্কটা এভাবে হলো। দুইয়ের দাগের কী বলছে না, ভেঙ্কর মামা দুই দাগের বলছে যে ভেঙ্কট মামা 20 মিটার ছিট কাপড়ে একই মাপের 4টি জামা তৈরি করবেন। তাহলে কী বলছে, প্রথম আমি লেখা অঙ্ক, প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা মানে বুঝতে হবে, তবেই কিন্তু অঙ্কগুলো আগে করতে পারবে, তা নাহলে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে। তাহলে বলছে 20 মিটার ছিট কাপড়ে 4টি জামা, একই মাপে 4টি জামা, কিন্তু জামা বড় ছোটো হবে না। তাহলে 20 মিটার ছিট কাপড় 4টি জামা তৈরি করবে। একই রকম 12টি জামা তৈরি করতে কত মিটার ছিট কাপড় লাগবে। একইভাবে 12টি জামা, তার মানে 4টা জামা 20 মিটার ছিট কাপড় লাগে, তাহলে 12টি জামা কতখানি ছিট কাপড় লাগবে সেটা বের করতে হবে। তাহলে প্রথম লাইনে আমার দুটোই দেওয়া আছে, তার মানে এই লাইনটা আমার ওপরে হবে। আবার যে কোনটা দেওয়া আছে না, জামা দুটো, এখানে দুটো জামা দেওয়া আছে, যেটা বের করতে হবে, কি বের করতে বলছে, ছিট কাপড়ের পরিমাণ। যখন ছিট কাপড় বের করতে বলছে, তাহলে ছিট কাপড়টা আমি লিখবো ডান দিকে, যেটা দেওয়া থাকবে সেটা আমি লিখবো বাম দিকে। তাহলে এরা কি লেখা হবে না, গণিতের ভাষায় সমস্যাটি হলো লিখে, তাহলে জামা সংখ্যা 6টি জামা, মানে জামার সংখ্যা কিসে আছে, জামার সংখ্যা টি, আর কাপড়ের পরিমাণ এককটা কি মিটার, তো সেটা লিখবো কাপড়ের পরিমাণ মিটার। তাহলে জামার সংখ্যা লিখবো 4, কাপড়ের পরিমাণ লিখবো 20 মিটার, জামার সংখ্যা লিখবো 12টি, কাপড়ের পরিমাণ লিখবো এক্স, জিজ্ঞাসা চিহ্ন মানে এক্স। তো আমি সেখান থেকে সিম্পল পদ্ধতিতে আমরা সমানুপাতে অঙ্কটা করব। তাহলে কি, জামা বাড়লে কাপড় বাড়বে, আবার জামা কমে গেলে কাপড় কমে যাবে। তার মানে এটাও জামার সংখ্যা কাপড়ের পরিমাণ কিসে আছে, দুটি প্লেন সরল সমানুপাতে আছে। তো আমাকে সেই একই পদ্ধতিতে অঙ্কটা কষতে হবে। তাহলে আমি কি লিখব, 2 দাগের গণিতের ভাষায় সমস্যাটি হলো, অ্যাকচুয়ালি অঙ্কগুলোকে আমরা প্রথমে ঐকিক নিয়মে করতে পারতাম, কিন্তু যেহেতু বলে দিয়েছে এখানে ত্রৈরাশিক পদ্ধতিতে করতে হবে, তার মানে ত্রৈরাশিক পদ্ধতিতে আমাদের করতে হবে। গণিতের ভাষা সমস্যাটি হলো কি, আমাদের কি দেওয়া আছে, জামা সংখ্যা দেওয়া আছে, তাহলে লিখব জামার সংখ্যা কিসে দেওয়া আছে না, এককটা লিখব টি, এখানে লিখব ছিট কাপড়ের পরিমাণ, ছিট কাপড়ের পরিমাণ কি একক আছে, মিটার, এখানে আমরা লিখব মিটার। এবার জামার সংখ্যা কত, প্রথমে লিখে জামার সংখ্যা 4, ছিট কাপড়ের পরিমাণ দেওয়া আছে 20 মিটার, তারপর লিখেছে জামার সংখ্যা 12, ছিট কাপড়ের পরিমাণ কত না, আমি লিখছি এক্স। আমি জিজ্ঞাসা চিহ্নের জায়গায় আমি লিখছি এক্স, কেন আমার জিজ্ঞাসা চিহ্ন দিয়ে অঙ্ক করা তার থেকে এক্স দিয়ে অঙ্ক করাটা আমার সহজ। তাহলে এবারে কি লিখব না, জামার সংখ্যা বাড়লে ছিট কাপড়ের পরিমাণ কী হবে, বেশি লাগবে না কম লাগবে,
অবশ্যই বেশি লাগবে। যদি আমি জামা বেশি তৈরি করি তাহলে কাপড় বেশি লাগবে। তো সেটা লিখব যে জামার সংখ্যা বাড়লে ছিট কাপড় বেশি লাগবে এবং জামার সংখ্যা কমলে, এখানে বেশি বলছে বা কম বলছে সেটা আমার কাছে মেন কথা নয়। আমার এই সম্পর্কটা আমি লিখবো যে বাড়লে, যদি জামা বেশি করি কাপড় বেশি লাগবে। জামার সংখ্যা কমলে ছিট কাপড় কম লাগবে। তার মানে কি দেখো, এখানে যদি জামার সংখ্যা আমি বাড়াই, এখানে বাড়লে এখানেও বেশি মানে বাড়া, এখানে সংখ্যা কমলে এখানে কম। তার মানে কি যদি দুটোই বাড়ে তাহলে লিখবো আমরা সরল সমানুপাতে আছি। এটা তাহলে সরল সমানুপাত। অতএব অর্থাৎ জামার সংখ্যা এবং কাপড় ছিট কাপড়ের পরিমাণ বা ছিট কাপড় সরল সমানুপাতি বা সরল সমানুপাতে আছে। এবার লিখব কি না, জামার সঙ্গে জামা অনুপাত লিখব 4:12। এবার লিখব সমানুপাত, এটাকে সমানুপাত বলছি আমি আগেই লিখে দিচ্ছি, এটাকে বলি অনুপাত, এটাকে বলি সমানুপাত। 20:x। আমি আগেও দেখেছি যে 20 এই অনুপাতের চিহ্ন, এই কথা, এই চিহ্নটা মানে হলো বাই। তাহলে বা 4/12 এই অনুপাতের মানে হচ্ছে সমান 20/x। বা আমরা এবার কী করবো না, কোনাকুনি গুণ করব। যখনই মানে ভগ্নাংশের সমান চিহ্ন ডান দিক বাঁ দিক থাকবে তখন আমাদের কী করতে হবে, কোনাকুনি গুণ করতে হবে। তাহলে কোনাকুনি গুণ মানে এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে। তাহলে আমার এক্সের মান চাই, তাহলে আমি এক্সটাকে বাম দিকে লিখবো। তাহলে 4 × x = 20 × 12। বা আমার এক্সের মান চাই, তাহলে এক্সটাকে বাম দিকে লিখবো, বাকিগুলো সব ডান দিকে। তাহলে আমি কিন্তু গুণটা আগে করবো না, আমি আগে সব কিছু সরল করে গুণ, যোগ বিয়োগ গুণ ভাগ যাভাবে করবো, তাহলে আমার অঙ্কটা করতে সুবিধা হবে। 20 × 12 / 4। তাহলে আমি কাটাকুটি করবো, 4 দিয়ে কাটবো, 4 × 3 = 12। তাহলে বা x সমান 20 × 3 = 60। তাহলে এটা কি এক্সের মান কি না, দেখো এক্সের মান ছিল মিটারে, তাহলে 60 মিটার, আমি এখানে লিখবো মিটার। তাহলে কি লিখবো, অতএব এখানে আমার উত্তর লিখতে, অতএব 12টি জামা তৈরি করতে, অতএব 12টি জামা তৈরি করতে 60 মিটার ছিট কাপড় লাগবে। এটা হচ্ছে পদ্ধতি। তাহলে তোমরা এখানে এবার যদি তোমার বইয়ের পদ্ধতি করো, এখানে লিখতে হবে অতএব নির্ণেয় কাপড় সমান, দেখো এটা যেহেতু সরল সমানুপাত তার মানে কী হবে না, এই দুটো উল্টে যাবে, এটা গুণ হয়ে যাবে। তাহলে 20 × এটা উল্টে যাবে 12/4, 4 দিয়ে কেটে যাবে 3 সমান 20 × 3 সমান 60 মিটার। তাহলে একই দুটো উত্তর একই, কিন্তু এইটা হচ্ছে অ্যাকচুয়াল পদ্ধতি, এখানে কখনো ভুল হবে না। এই পদ্ধতিতে কখনো ভুল হলেও হতে পারে। তো তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা পদ্ধতিতে অঙ্কটা করতে পারো। এরপর চলে যাবো কোশ্চেন নাম্বার 3, নেক্সট অঙ্ক। তো কোশ্চেন নাম্বার 3তে কী বলছে দেখো, বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে 30 জন লোকের 15 দিন সময় লেগেছে। যদি 25 জন লোক ওই পুকুর কাটতো তবে কত দিনে কাজ শেষ করতে পারতো, ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করছি দেখি। তাহলে এখানে কী বলেছে আমাকে বুঝতে হবে, পুকুর কাটার কাজ, আগে আমাকে কাজটা বুঝতে হবে কী কাজ না, পুকুর কাটার কাজ। বেশ, তারপর কী বলছে না 30 জন লোক 15 দিনে কাজটা করেছে। তাহলে 30 জন লোককে একটা পুকুর কাটছে 15 দিনে। এখানে বলছে লোক সংখ্যা 25 জন দেবে, তাহলে কত দিনের সময় লাগবে। দেখো পুকুরটা তো একই, কাজের পরিমাণটা তো একই না, এখানে কাজ বাড়ছে না, কাজ তো আমার বাড়ছে না, কাজ তো একই। তাহলে কাজটাকে একই থাকলে, কাজটা যদি একই থাকে তাহলে যদি লোক সংখ্যা বেড়ে যায় তাহলে কম দিনে কাটা হয়ে যাবে।
আর যদি লোক সংখ্যা কমে যায় তাহলে বেশি দিন লাগবে। তো এখানে বলছে লোক সংখ্যা কমে দিছে, তো এখানে আমার লোক সংখ্যা কমুক বা এটা যদি বেড়ে যেত, কিন্তু আমার ব্যাপারটা কি, আমাকে বুঝতে হবে যে লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে, আবার লোক সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়বে। আমাকে এইটা সম্পর্ক, তার মানে কাজের লোক সংখ্যা আর কাজের যে দিন সংখ্যা দুটি কি আছে, সরল সংখ্যাতে নেই, একজন বাড়লে আরেকজন কমে যাচ্ছে, মানে লোক বাড়লে দিন কমছে, লোক কমলে দিন বাড়ছে। কারণ দুটো উল্টো, যখনই উল্টো আছে তার মানে কী হবে, দুটো ব্যস্ত অনুপাতে আছে, তার মানে ব্যস্ত অনুপাতে আছে। তাহলে আমাকে সেইভাবেই তুল্য রাশি পদ্ধতিতে লিখবো। নেক্সট অঙ্ক, তুল্য রাশি পদ্ধতিতে আমি যদি লিখি তাহলে আমাকে কী করতে হবে না, আমাকে তাহলে লিখতে হবে যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষার সমস্যাটি হলো। তাহলে আমার গণিতের ভাষার সমস্যাটি হলো মানে কি না, কী কী দেওয়া আছে দেখো, এখানে পুকুরের লোক সংখ্যা দেওয়া আছে আর দিন সংখ্যা দেওয়া আছে। তাহলে লোক সংখ্যা, লোক সংখ্যা কিসে আছে না জনে আছে, আর এখানে দিন সংখ্যা, অ্যাকচুয়ালি দিন সংখ্যা না, আমি একটা সময় লিখব, সময়টা দিনে আছে, তাহলে আরও ভালো। এবারে তাহলে কোনটা কোনটা দেওয়া আছে, প্রথমে 30 জন লোক 15 দিন। আমার কী বের করতে হবে না, দিন বের করতে হবে, ভালো করে বুঝো দিনটা, ওই জন্য আমি দিনটাকে ডান দিকে রেখেছি। যদি দিন দেওয়া থাকতো, যদি লোক সংখ্যা বের করতে হতো তাহলে লোক সংখ্যাটাকে আমি ডান দিকে রাখতাম। তাহলে 30 জন লোক 15 দিন সময়, আর লিখে 25 জন লোক, তাহলে কত দিন, আমি মনে করছি এক্স, তোমরা জিজ্ঞাসা চিহ্ন দিতে পারো, কিন্তু আমি মনে করছি এক্স। কিন্তু আমার এখানে কি না, লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে, যে একই পুকুর, যেহেতু পুকুরটা তো একই, আমার কথা পুকুরটা এখানে বাড়ছে না বা কমছে না, পুকুরে যেহেতু একই, তাহলে একই পুকুর কাটতে আমি লিখবো এখানে একই পুকুর কাটাই করতে লোক সংখ্যা বাড়ালে দিন সংখ্যা, কাজের দিন সংখ্যা কমে যাবে। তাহলে কাজের দিন সংখ্যা কমবে এবং লোক সংখ্যা কমলে, মানে যদি লোক কম লাগে তাহলে কী হবে, কাজের দিন সংখ্যা বেড়ে যাবে, কাজের দিন সংখ্যা বাড়বে। তার মানে এখানে কী বুঝে গেল, তাহলে দেখো এখানে লোক সংখ্যা যদি বাড়ে দিন সংখ্যা কমছে, আবার লোক সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়ছে, তার মানে দুটো উল্টো, একটা বাড়ছে একটা কমছে, আর একটা কমছে একটা বাড়ছে। তা একটা কমা আর একটা বাড়া যদি হয় তাহলে কী হবে, অর্থাৎ লোক সংখ্যা এবং কাজের দিন সংখ্যা কি আছে, ব্যস্ত অনুপাতি। এটা ছিল সরল সমানুপাতি ছিল, এটা ছিল ব্যস্ত সমানুপাতি। ব্যস্ত সমানুপাতি, কেন সমানুপাতি, আমি যে সমানুপাতের চিহ্নটা দিই ওই জন্য সমানুপাতি লিখছি, সমানুপাতি, তাহলে ব্যস্ত সমানুপাতি। অতএব দেখো আমি আগেই বলছি ব্যস্ত সমানুপাত হলে কী হবে না, উল্টে যাবে। তাহলে এইটা 30:25 সমানুপাত, আমি এখানে কিন্তু 15:x যদি লিখে দিই তাহলে আমার সরল সমানুপাত হয়ে যাবে। তাহলে আমাকে কী লিখতে হবে এখানে, x:15, আমি যেটা মান চেয়েছি সেটাকে আমি উল্টে দেবো, বা আমি এটাকে উল্টে দিতে পারি একইভাবে। যদি আমি এইটাকে 15 আর x পরপর লিখি তাহলে 30:25কে উল্টাবো, আর যদি 30:25কে পরপর লিখি মানে এই দুটোকে মানে পরপর লিখলে এইটাকে উল্টে দেবো, বা এই দুটোকে উল্টে দিলে এটাকে এক লিখবো। আমি যদি দুটোকে উল্টে দিই, এটা উল্টে দিই, মানে আমি যদি এরকম লিখতাম যে 30:25 সমানুপাত 15:x, তাহলে দেখো এইটাও আগে, মানে 30ও আগে, এর উপরেরটাও আগে, আর উপরেরটাও আগে, তাহলে এটা ভুল, মানে এটা সরল সমানুপাত। আবার যদি এইটা করতাম যে 25:30 সমানুপাত x:15, দেখো এরও নিচেরটা আগে, এখানেও নিচেরটা আগে, তাহলে এইটাও উল্টা।
দুটো উল্টো মানে দুটো মাইনাস মানে একটা প্লাস হয়ে যায়। দুটো না থাকলে আমরা নর্মালি আমরা যখন কথা বলি একটা লাইনের মাঝে মাঝে যদি দুটো না বলে দিই তাহলে সেই লাইনটার মানে হ্যাঁ হয়ে যায়। সেরকমই দুটোকেই উল্টাবো না, যে কোনো একটাকে উল্টাবো। তো নর্মালি আমরা সেকেন্ডটা দ্বিতীয়টাকে আমরা উল্টাই, তো দ্বিতীয়টাকে উল্টিয়েছি এখানে। তাহলে 30:25 সমানুপাত x:15, বা 30/25 সমান এই যে এই অনুপাত থেকে বাইয়ের চিহ্ন আর সমানুপাত থেকে সমান চিহ্ন x/15। বা এবার আমরা কী করবো না কোনাকুনি গুণ করবো। তাহলে 25 আমরা যেহেতু আমি দেখো আমি আমি এতক্ষণ কি না এইটার সঙ্গে এটা গুণ করছিলাম, এখন আমি এইটার সঙ্গে এটা গুণ করছি কেন না আমার অ্যাকচুয়ালি গুণটা হবে কার উপরে না যেটার মান বের করবো সেটাকে আমি বাম দিকে রাখার চেষ্টা করব। তাহলে আমি এই দুটোকে আগে গুণ করব, এটাকে পরে গুণ করব। তাহলে 25 গুণিতক x ইকুয়াল টু 30 গুণিতক 15, বা আমার x এর মান চাই। তাহলে বা x সমান 30 গুণিতক 15 ডিভাইডেড বাই 25। তো তোমাদের মনে এই প্রশ্নটা আসতেই পারে, তাহলে 25টা বাম দিকে আছে গুণে মানে লবে ছিল, ডান দিকে হরে গেলে কেন? আমি আগেই বলেছি সমান চিহ্নের বাম দিকে গুণ থাকলে ভাগ হয়ে যাবে, যদি ভাগে থাকতো তাহলে এটা গুণে আসতো। এবারে আমরা কাটাকুটি করবো না 5 3 15, 5 5 25, 5 6 30, তাহলে 6 3 18। তাহলে এইটা সমান কত হলো না x সমান 6 গুণিত 3 সমান 18 দিন। দেখো যখনই আমার লোক সংখ্যা কমে গেছে, যেহেতু আগে 30 জন কাজ করতো, দেখো 30 জন কাজ করতো, বেশি লোক ছিল, 15 দিন সময় লেগেছিলো, যার লোক কমে গেছে দিন সংখ্যা কত 15 থেকে 18 হয়ে গেছে, তার মানে বেশি দিন লেগে গেল। তো এইটা হচ্ছে নিয়ম, ঠিক আছে। তো এইখানে এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রসেস। অতএব 25 এখানে উত্তর দিতে 25 জন লোক কাজ করলে 18 দিনে পুকুরটি কাটা যাবে। তো এইখানে তোমাদের যদি একসঙ্গে উত্তর বই অনুযায়ী লিখে আমরা যদি অতএব নির্ণেয় সময় সমান, যেহেতু এরা ব্যস্তানুপাত তাহলে কী হবে না আমার যেমন নিয়ম ছিল তেমন নিয়মে আমি লিখব নির্ণয় সময় এই 15টা আমি আগে লিখব, 15 গুণিতক এটাকে উল্টিয়ে দেবো 30, এটাকে সোজা লিখব 30/25। মানে ব্যস্তানুপাত হলে আমি এইটাকে আগে লিখব গুণে আর এইটাকে সমান একইভাবে লিখবো, যেটা লবে আছে লবে থাকবে, হরেটা হরে যাবে, আর সমানুপাত হলে উল্টে যাবে। তাহলে একইভাবে গেলে 5 5 25, 5 6 30, 5 3 15 সমান 3 গুণিত 6 সমান 18 দিন। অঙ্ক একই হচ্ছে, কিন্তু এই পদ্ধতিটা আছে আমার শুধু এটুকু মনে রাখতে হবে, ব্যস্তানুপাত সমানুপাত হলে পরপর লিখে যাব, ব্যস্তানুপাত হলে এই পরেরটা পরে আগে পরে লিখব, ব্যস্ত যেহেতু সেটা আগে পরে লেখা হবে। এটা হচ্ছে যে আমার অ্যাকচুয়ালি অঙ্ক করার পদ্ধতি। দেখো এরপরে অঙ্ক আমাদের যাবে যেটা আছে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4। তো কোশ্চেন নাম্বার 4-এর অঙ্কটা ভালো করে বোঝো। লেখা আছে কাকিমা ঘন্টায় 40 কিমি বেগে গাড়ি চালিয়ে 5 ঘন্টায় মামার বাড়ি পৌঁছে গেলেন। তার মানে 40 কিমি বেগ মানে গাড়ির বেগ 40 কিমি, সময় লেগেছে 5 ঘন্টা। তো এটা বেগ, এটা গতিবেগ, এটা সময়। তিনি যদি ঘন্টায় 50 কিমি বেগে চালাতেন তাহলে কত সময় লাগতো? আমি কিন্তু পুরোটা পড়লাম না, কিন্তু অঙ্কটা দেখে বোঝা গেল কি না তিনি যদি 50 কিমি বেগে মানে বেগ যদি বাড়িয়ে দেয়, গাড়িতে করে যাচ্ছেন, গাড়িতে করে যদি গাড়ি যদি বেগ বাড়ায় তাহলে কী হবে? তো দেখো যত গাড়ির গতিবেগ বাড়িয়ে রাখবে, আমরা যেটাকে স্পিড বলি, অ্যাকচুয়ালি স্পিড নয় ভেলোসিটি, তবু আমরা যেটাকে স্পিড বলি, যত গাড়ির তুমি গতিবেগ বাড়াবে তত গাড়ি কী হবে, যে কোনো রাস্তা যেতে সময় কম লাগবে। তুমি যদি তোমার মামা বাড়ি যাও, গাড়ি যদি বেগ বাড়াও তাহলে গাড়িতে সময় কম লাগবে, আর যদি ধীরে ধীরে যাও আস্তে আস্তে যাও তাহলে সময়টা বেশি লাগবে। তো এইটাকে একইভাবে আমরা করব। তো রাশিক পদ্ধতিতে মানে গণিতের ভাষায় সমস্যা লিখে তবে অঙ্ক করা করব। যদি আমরা সমস্যার আগে লিখি তাহলে কী লিখব না 4 দাগের অঙ্ক আমি লিখি, যেমন আমি লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো কমা, এবার লিখব কি আমার কী কী আছে না বেগ আর সময়। এবার লিখব বেগ, বেগটা কিসে আছে কিমি, অ্যাকচুয়ালি ঘন্টায় কিমি আছে, তাহলে বেগ হচ্ছে কিমি
অবলিক ঘন্টা, কেন এটা 1 ঘন্টায় কিমি দিয়েছে। আর সময়টা কিসে আছে না, ঘন্টা। তো প্রথমে এটা কী দিয়েছে না, প্রথমে যেটা লিখেছে 40 কিমি বেগে গেলে সময় লাগে 5 ঘন্টা। আর বলছে 50 কিমি বেগে গেলে সময় কত লাগবে, আমি মনে করছি x ঘন্টা। আমি যেহেতু তোমরা বীজগণিত অঙ্ক কষতেছো, তার মানে আমাদেরকে অ্যাকচুয়ালি এইরকমই লেখা উচিত, XY করে লেখা উচিত। ঠিক আছে, তাহলে 50 কিমি গেলে x ঘন্টা। এইবার আমি লিখবো সমস্যা। আমাকে সবসময় সমস্যাটা ভালো করে বুঝতে হবে, সমস্যা ভালো করে লিখতে হবে। তাহলে গাড়ির বেগ বাড়ালে যে কোনো দূরত্ব, মামার বাড়ি হোক, মাসির বাড়ি হোক, বা যে কোনো দূরত্ব, বেগ যদি বাড়াই তাহলে সময় তো কম লাগবে। এটা সাধারণ বুদ্ধি আমাদের। এখানে লিখবো, সমস্যাটা লিখবো যে কি না, কী দূরত্ব, মামার বাড়ি মানে একটা দূরত্ব। আমি আজকেও গেলে মামার বাড়ি যত দূরত্ব হবে, আমি 5 বছর পরে গেলেও মামার বাড়ির দূরত্ব একই দেখে যাবে, দূরত্ব বাড়বে না তো। তার মানে একই দূরত্ব যেতে গাড়ির বেগ বাড়ালে সময় কম লাগবে। গাড়ির বেগ বাড়ালে সময় কম লাগবে এবং গাড়ির বেগ কমালে সময় বেশি লাগবে। এটা সাধারণ জিনিস যে যদি আমার গাড়ি যদি আমি বেশি জোরে চালাই তাহলে সময় আমার কম লাগবে, কম সময়ে পৌঁছে যাব। আর গাড়ি যদি কম ধীরে চালাই, মানে কম স্লোলি চালাই, তাহলে আমার সময় বেশি লাগবে। তো সেটা লিখেছি, একই দূরত্ব যেতে গাড়ির বেগ বাড়ালে সময় কম লাগবে এবং গাড়ির বেগ কমালে সময় বেশি লাগবে। অর্থাৎ তার সম্পর্কটা কি, অর্থাৎ গাড়ির বেগ এবং সময়, গাড়ির বেগ এবং সময় কিসে আছে, একটা যে বাড়ছে আর একজন কমছে। তাহলে ব্যস্ত সমানুপাতি, গাড়ির বেগ এবং সময় ব্যস্ত সমানুপাতি। বাস, ব্যস্ত সমানুপাতি। আমি কি বলেছি, প্রথমেটা আমি যদি পর লিখি তারপর পরটা উল্টে দেবো। তাহলে অতএব প্রথমে কত 40 আর 50 ছিল, অতএব 40:50 x/5। দেখো এক্সট্রা নিচে ছিল, আমি আগে লিখে দিচ্ছি কেন, যেহেতু ব্যস্ত। বা অ্যাকচুয়ালি ইজটু মানে হচ্ছে বাই, তাহলে 40/50 x/5। এবার কী হবে না, বলে কোনাকুনি গুণ, এরকম করে গুণ হবে। তাহলে আমার যদি এক্সের মান যদি আমাকে বের করতে হবে, তাহলে আমি কী লিখবো না, এক্সটাকে সবসময় আমাকে যেটা বের করতে আমাকে সেটাকে আগে লাগতে হবে। বা 50 গুণিতক x=40 × 5। বা x সমান এখানে 50টা গুণে আছে, তাহলে এদিকে চলে গেলে 50টা ভাগে চলে আসবে বাই 50। এবার দেখো সিম্পল নাম, 0 0 কেটে গেল, 5 5 কেটে গেল, তাহলে কত পড়ে থাকছে 4। x সমান 4, এটা কি ঘন্টা। তাহলে x সমান 4 ঘন্টা। তাহলে এখানে অতএব কী লিখবে না, তাহলে 4 ঘন্টা সময় লাগছে। এখানে দেখো, এখানে যদি লিখি অতএব নির্ণেয় সময় সমান, আমি কি বলেছি যে এই ডাইরেক্ট আমি যদি বের করি তাহলে আমি কি লিখবো না, এইটা আগে গুণ হবে, গুণিতক যেমনকে তেমন হয়ে যাবে। যেহেতু ব্যস্ত তাহলে এটা লবকে লবে রয়ে যাবে, নিচেরটা নিচে রয়ে যাবে, উপরেটা উপরে রয়ে যাবে। 0 0 কেটে গেল, 5 5 কেটে গেল, সমান 4 ঘন্টা। অতএব 50 কিমি বেগে গেলে ঘন্টায়, অ্যাকচুয়ালি ঘন্টায় 50 কিমি বেগে গেলে মামার বাড়ি যেতে 4 ঘন্টা সময় লাগবে। তো এইটা এগুলো আমাদের অ্যাকচুয়াল অঙ্ক। এরপরে অঙ্ক 5 দাগের অঙ্ক করবো আমরা। 5 দাগের অঙ্ক খুবই ইজি অঙ্ক, একটু বুঝতে হবে, বুঝলে অঙ্কগুলো কিন্তু করা
যাবে বা করা সম্ভব। তো দেখো 5 থেকে কী বলেছে না, 5 থেকে বলছে মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে 4,000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। 3 দিন পরে 1,000 লোক অন্য জায়গায় চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবার তাদের কতদিন সময় লাগবে? বা এটা হেভি, মানে এইসব অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষার সময় খুব আসে। তাহলে বুঝতে হবে, বলছে মঙ্গলপুর গ্রামে একটি আশ্রয় শিবিরে 4,000 জনের লোক 9 দিনের খাবার। তার মানে কী বোঝা যাচ্ছে এখানে, যে 4,000 যদি লোক খায় তাহলে 9 দিন খেতে পারবে। 4,000 লোক খেলে 9 দিন খেতে পারবে। কিন্তু বলছে 3 দিন পরে 1,000 লোক চলে গেল। তাহলে বুঝো 3 দিন পরে মানে 3 দিন খেয়েছে, তাহলে 3 দিন খেয়ে নিলে, তাহলে যদি লোক না যেত, 3 দিন যদি খেত, লোক যদি না যেত, তাহলে 3 দিনের পর আর কদিন চলতো? মোট যে খাবার ছিল সেটা 9 দিন চলতো। কিন্তু এখানে 3 দিন তারা খেয়ে গেছে, 3 দিন খেয়ে গেছে মানে, তার মানে বাকি আর যদি লোক না যেত তাহলে বাকি 40,000 লোক 6 দিন খেত, কেন অলরেডি মোট খাবার ছিল 9 দিনের, 3 দিন খেয়ে নিয়েছে, বাকি পড়ে আছে 6 দিনের খাবার। কিন্তু সেই 6 দিনের খাবারটা এখন লোক সংখ্যা কত আছে? আর লোক সংখ্যা 40 জন নেই, 4,000 নেই, 1,000 লোক চলে গেছে, লোক কমে গেছে, লোকটা কমে গেছে। কত কমে গেছে? না 1,000 জন কমে গেছে। এখন আছে কতজন? এখন আছে 4,000 থেকে 1,000 বাদ দেবো, তাহলে এখন আছে 3,000। তার মানে এখন 3,000 লোকের কদিন চলবে এইটা বের করতে বলছে। অবশিষ্ট খাবার মানে যে খাবারটা পড়ে আছে আর কতদিন চলবে, মানে অবশিষ্ট লোকের, যত লোক পড়ে আছে সেই লোক কতদিন খাবে। কেন এই 1,000 লোক তো চলে গেছে, তো তারা খাবে না। আর 4,000 লোক 3 দিন খেয়ে গেছে, তো 4,000 লোক যদি 3 দিন খেয়ে যায় তাহলে 4,000 লোকের খাবার কদিন পড়ে আছে? আর 6 দিন পড়ে আছে। কেন মোট খাবার ছিল 9 দিনের, 3 দিন খাওয়া হয়ে গেছে, তাহলে বাকি আছে আর 6 দিনের। তো এটা কিন্তু এইভাবেই লিখবো। তার আগে আমি অঙ্কটাকে ভালো করে লিখবো, লেখার পরে কিন্তু ত্রৈরাশিক পদ্ধতি তৈরি করবো, অঙ্কটাকে তবে তৈরি করবো। তাহলে এখানে কি লিখবো, যে 4,000 লোকের খাবার 9 দিন চলতো। এরা বলে দিচ্ছে যে 4,000 লোক খেলে 9 দিন, তার মানে 4,000 লোকের খাবার 9 দিন চলতো। 4,000 লোক 3 দিন খেয়েছে, কেন তারা 3 দিন খেয়ে নিয়েছে, তাহলে বাকি কদিন চলবে? অতএব 4,000 লোক, 4,000 জন লাগছে, জন 4,000 জন লোকের বাকি যে খাবার পড়ে আছে, বাকি খাবার চলবে সমান তারা 4,000, আমি দেখো এখানে সব জায়গায় 4,000 লিখেছি, তার মানে এখানে লোক সংখ্যা কিছু আমি কমছে বা বাড়ছে আমি কিছু লিখছি না। তাহলে 4,000 লোক 9 দিন খেত আর 3 দিন খেয়ে নিয়েছে, তাহলে কদিন পড়ে আছে? তাহলে 9 দিন খেত, 3 দিন খেয়েছে, সমান 6 দিন। তাহলে এই 4,000 লোক খেলে 6 দিন খেত বাকি খাবারটা। কিন্তু লোক কী হয়েছে? লোক সংখ্যা 1,000 জন, তখন লোক সংখ্যা 1,000 জন কত অন্যত্র চলে গেছে। তাহলে যদি 1,000 লোক চলে যায় তাহলে এখন কত লোক পড়ে আছে? অতএব এখন লোক সংখ্যা এখন আছে সমান, আগে ছিল 4,000 জন, 1,000 জন চলে গেছে, যদি চলে যায় তাহলে কমে যাবে, এতজন সমান 3,000 জন। এইবার দেখো, তাহলে এখন আমার মোট 3,000 জনের লোক কদিন চলবে সেটা লিখতে হবে। আর 4,000 লোকের খাবার 6 দিন আছে, তার মানে 4,000 লোকের খাবার 6 দিন চলতো, সেইটা 3,000 লোক, একই খাবার 3,000 লোক কতদিন খাবে। এইবার আমি লিখবো গণিতের ভাষায় সমস্যাটি হলো, মানে আমাকে এবার গণিতের ভাষায় সমস্যাটা তৈরি করতে হবে। তাহলে কী দিয়ে তৈরি করবো না, একদিকে লিখবো লোক সংখ্যা, একদিকে লিখবো দিন সংখ্যা। তো লোক সংখ্যায় প্রথমে লোক সংখ্যা লিখবো 4,000 জন, সেখানে দিন সংখ্যা কত না 6 দিন, তারপরে লোক সংখ্যা লিখবো 3,000 জন, কত দিন সময় লাগবে সেটা বের করতে হবে। কী লিখবো না, গণিতের ভাষায় সমস্যাটি
হলো। আমি বলবো কি না, লোক সংখ্যা আর দিন সংখ্যা। লোক সংখ্যা কত না জনে আছে, আর সময় কিসে আছে, দিনে আছে। তাহলে আমি কি লিখেছি না, যে বাকি যে খাবার 4000টা লোক যদি খেত তাহলে 6 দিন চলতো। 3000টা লোক খাবে, এখন কত দিন সময় লাগবে, এক্স দিন। এইবারে বুঝো, যদি খাবার তো এখন একই করে আছে, যে খাবারটা ছিল সেটাই, তাহলে যদি লোক বেড়ে যায় তাহলে দিন কম লাগবে না দিন বেশি লাগবে? আমার তো খাবার তো একই আছে, খাবার তো আর বাড়ছেও না বা কমছেও না। যদি খাবার না বাড়ে বা না কমে, তাহলে যদি আমার লোক বেড়ে যায় তাহলে কী হবে, খাবারটা কম দিন খাবে। আর যদি লোক কমে যায় তাহলে খাবারটা বেশি দিন খাবে। তার মানে এখানে আমি সেটাই লিখব, বাকি খাবার বেশি লোক খেলে কম দিন চলবে, এবং কম লোক সংখ্যা কম হলে বেশি দিন চলবে। তার মানে কী বোঝা গেল, লোক যদি বাড়ে তাহলে দিন কমবে, আর লোক যদি কমে দিন বাড়বে। তার মানে কি, লোক সংখ্যা আর দিন সংখ্যাটা দুটি একইভাবে সরলভাবে নেই, ব্যস্তভাবে আছে। অর্থাৎ লোক সংখ্যা এবং দিন সংখ্যা ব্যস্ত অনুপাতে আছে। কেন একজন বলে আরেকজন কমে যাচ্ছে, তাহলে ব্যস্ত অনুপাত আছে। তারপর সিম্পল নিয়ম, অতএব তাহলে যেমন আছে এইটা ইজ টু এইটা, 4000 ইজ টু 3000, এখানে ডবল ইজ টু হবে, এখানে সমানুপাত। এটা কি যেহেতু ব্যস্ত, আমি লিখেছি ব্যস্ত, এটা এটা ঘুরে যাবে, তাহলে এক্স ইজ টু 6 বা 4000 বাই 3000 সমান এক্স বাই 6। বা এবারে কী করবো, কোনাকুনি গুণ করবো, যেহেতু আমার এক্সটাকে এক্সের মান চাই, তাহলে এক্সের সঙ্গে 3000 গুণ করবো, কেন কোনাকুনি গুণ হলে এরকম গুণ হয়, এরকম গুণ হয়। তাহলে 3000 গুণিতক এক্স সমান 4000 গুণিতক 6, বা এক্স সমান, দেখো সমান চিহ্নের ডান দিকে যেটা আছে আমি কিন্তু সেটা সবসময় আগে লিখতেছি, আমার যেটা বাঁ দিকে লাগবে সেটা যেটা আমি নিয়ে আসবো সেটাকে আমি সবসময় পরে লিখবো। তারপরে যোগ হলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে, গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে, কিন্তু সেটা আমি পরে লিখবো। তাহলে এটা গুণে ছিল, এখানে ভাগ হয়ে গেছে, 0 0 0 0 0 0, 3 দিকে গেলে 2, বা এক্স সমান এখানে কী পড়ে আছে 4 গুণিতক 2 সমান 8 দিন। তাহলে বাকি খাবার বাকি লোকের মানে বাকি লোক মানে 3000 লোক, তাহলে বাকি লোকের 8 দিন লাগবে। তো কেউ দেখো এই পদ্ধতি তো করাবে না, একবার ডাইরেক্টলি কী করবে তারা না, 4000 আবার 9 মাইনাস 3 ইকুয়াল টু 6, আর 4000 মাইনাস 1000 3000 সমান বের করে দেবে। কিন্তু কীভাবে হলো সেটা বুঝতে হবে, সেই জন্য কিন্তু এইভাবে করা। আর বইয়ের যদি করি, অতএব নির্ণেয় সময় ইকুয়াল টু না 6 গুণিতক 4000 বাই 3000 সমান 3 0 3 0 3 2 2 গুণিতক 4 সমান 8 দিন। তো দেখো আমি এইটা কিন্তু আমি কখনো ফলো করিনি, এইভাবে কিন্তু কখনো আমি করেছি না, তার কারণ এইটা খুব মানে সেই শর্টকাট পদ্ধতি হয়ে যায়, তো যারা না বুঝতে পারে তারা করতে পারে না। তাহলে লিখবো অতএব বাকি খাবার, তোমরা এইভাবে সব করবে, এটাকে করার দরকার নেই। বাকি খাবার বাকি লোকের মানে বাকি লোক মানে 3000 লোকের, বাকি লোকের কতদিন চলবে, আমার 8 দিন চলবে। তো সেটাই চেয়েছে আমার, যে কত লোকের কতদিন চলবে, না বাকি খাবার বাকি লোকের 8 দিন চলবে। না বুঝলে না? তো এইভাবে কিন্তু
অঙ্ক কষতে হবে, এটাই কিন্তু অঙ্ক কষার নিয়ম। তাহলে এর পরের অঙ্কতে আমরা নেক্সট ভিডিও থেকে পরে অঙ্কটা করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যারা এই চ্যানেলে নতুন আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করা হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।